চলো আজ তাহলে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা করব সরল সুদের অনেক প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে এখানে বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা আর 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে যদি দেখো কোশ্চেনটাতে, তাহলে দেখতে পাবে প্রথমে বলেছে 7 বছরের সুদে আসল 7100 টাকা, তারপরে বলেছে 4 বছরের সুদে আসল 6200 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই 7 বছরের সুদে আসল থেকে 4 বছরের সুদে আসল, তাহলে আমরা 3 বছরের সুদটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি করব, 3 বছরের সুদটা তাহলে কত হবে, 3 বছরের সুদটা হবে 7100 মাইনাস 6200। তাহলে এখান থেকে পেয়ে যাব 900 টাকা। তো এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 3 বছরের সুদ 900 টাকা। তাহলে 3 বছরের সুদ 900 টাকা হলে তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারবো, যেহেতু সরল সুদ তাই আমরা এখান থেকে এটা লিখতে পারবো 1 বছরের সুদ 900/3 = 300 টাকা। এখান থেকে আবার আমরা বের করে নিতে পারবো 4 বছরের সুদ = 300 × 4 = 1200 টাকা। তাহলে 4 বছরের সুদে আসল বলেছিল 6200 টাকা, 4 বছরের সুদ পেয়ে গেছি 1200 টাকা। তাহলে আমরা আসলটা কত পাবো, আসল পি ইজিক্যাল টু পেয়ে যাবো, 4 বছরের সুদটাকে আমরা আই ধরে লিখছি, তাহলে আসল পি ইজিক্যাল টু পেয়ে যাবো 6200 মাইনাস 1200 = 5000 টাকা। এবার এখান থেকে তাহলে আমরা আই জানি, পি জানি আর টি জানি। এখান থেকে আমরা তাহলে বের করে নিতে পারবো, আর যেটা আমাদের করতে বলছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি আই সমান PRT/100। তাহলে এখান থেকে হয়ে যাবে 1200 = আমরা কি জানি, আমরা জানি আই সমান PRT/100, আই সমান PRT/100। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব আর সমান 100I/PT। তাহলে 100 গুণিত 1200/P এর মান হচ্ছে 5000, আর টি হচ্ছে কত, টি হচ্ছে 4, 0 0 কেটে যাবে, 30 6। তাহলে সুদের হার কত আসবে, আর সমান 6 পাচ্ছি আমরা, আর সমান পাচ্ছি 6। তাহলে এখান থেকে সুদের হার সমান কত হবে, সুদের হার = 6%। এটা আমাদের বের করতে বলছে, মূলধন বার্ষিক ও শতকরা সুদের হার। তাহলে আমরা প্রথমে আসল পেয়ে গেছি 5000 টাকা, তারপরে সুদের হার পেয়ে গেছি 6%। এবার দ্বিতীয় কোশ্চেনটাতে বলেছে নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারের নির্দিষ্ট সময়ের ব্যবধানে আসল ও সুদের অনুপাত 4:5। 3 বছর পরে ওই একই সরল সুদের হারে আসল ও সুদের অনুপাত 5:7। বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, তাহলে কি বলেছে, বার্ষিক সরল সুদের হারে কোন নির্দিষ্ট সময়। তাহলে আমরা যদি টাইমটাকে প্রথমে টি ধরে নেব, তো ওখান থেকে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে 2 এর কোশ্চেনটার জন্য প্রথমে আমাদের ধরে নিতে হবে, ফার্স্ট কেসে ধরে নিতে হবে প্রথম ক্ষেত্রে সময়টা টি ধরে নিতে হবে।
তাহলে প্রথম ক্ষেত্রে সময়টা টি ধরে নিলে আমাদের সুদ ও সুদে আসলের অনুপাত বলে দিয়েছে 4:5। তাহলে যদি আমরা আসল ইজ ইকুয়াল টু 4x ধরে নিই, তাহলে সুদে আসল হবে 5x। তাহলে এখান থেকে আমরা সুদটা পেয়ে যাব x, আর তাহলে আমরা এখান থেকে যে সুদের হারটা নির্ণয় করতে পারবো i সমান PRT/100 থেকে টাইমটা আমরা টি ধরে নিয়েছি, তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু 4x আর t/100। তাহলে এখান থেকে আমরা আরটা পেয়ে যাব, x কেটে যাবে 25, তাহলে আরটা পেয়ে যাব 25/t। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 3 বছর বৃদ্ধি পাওয়ার পর 3 বছর পরে একই সুদের হারে সুদ ও আসলের অনুপাত 5:7। তাহলে 3 বছর পরে আমরা একই সুদের হারে যদি বের করি, ধরে নিই তাহলে 3 বছর পরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে 3 বছর পরে দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড কেসে সময়টা হয়ে যাবে t+3। আমরা কি ধরে নেব? আমরা দ্বিতীয় ক্ষেত্রে সময়টা t+3 আমরা ধরে নেব আসলটা হচ্ছে তোমার 5y, সুদের হার হবে কত বলেছে? সুদের হার 5:7 মানে হচ্ছে 7y। এবার তাহলে এখান থেকে সুদে আসল, এটা সুদে আসল, তাহলে এখান থেকে সুদটা আমরা পেয়ে যাব 7y মাইনাস 5y ইজ ইকুয়াল টু 2y। তাহলে আমাদের এক্ষেত্রে যে সুদের হারটা পাবো, এক্ষেত্রে আমরা i সমান PRT ফর্মুলা ইউজ করলে i সমান PRT/100 এটা ফর্মুলা ইউজ করলে আমরা পাবো i মানে হচ্ছে 2y ইজ ইকুয়াল টু 5y আর t+3/100। তাহলে আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা আরটা পাবো, এটা কেটে যাবে 20, তাহলে পেয়ে যাব y কেটে যাবে 40/t+3। এবার এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো, কত হবে? তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু সুদের হার সেম বলেছে, তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, একটা পাবো 25/t ইজ ইকুয়াল টু 40/t+3। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পেয়ে যাব 25t + 75 ইজ ইকুয়াল টু 40t। তার মানে পেয়ে যাব 15t ইজ ইকুয়াল টু 75। তাহলে এখান থেকে 15t ইজ ইকুয়াল টু 75 পেয়েছি, মানে 15t ইজ ইকুয়াল টু 75 পেয়েছি, মানে এখান থেকে টিটা পেয়ে যাব 75/15, তার মানে 5। তাহলে প্রথম ক্ষেত্রে সময়টা হবে আমাদের 5 বছর, আর সুদের হার হবে কত ছিল আমাদের? 25/t। তার মানে সুদের হারটা হয়ে যাবে আমাদের 25/15,
25/5 তার মানে 5%। সুদের হার আমরা পেয়ে যাব 5%। আর কি বলেছিল, বার্ষিক সুদের হার নির্ণয় করো, তাহলে এখানে আমরা সুদের হারটা পেয়ে গেছি 5%। এখানে এখানে ফার্স্ট কোশ্চেনটাতে বলেছে, দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা বলেছে সরল সুদের হার 11.5% থেকে 10% হলে সুদ বাবদ এক ব্যক্তির বার্ষিক 555 টাকার ক্ষতি হয়, ওই ব্যক্তির কত টাকা গচ্ছিত ছিল। তার মানে মূলধন কথা জিজ্ঞেস করছে। এবার এখানে কোশ্চেনটা থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে বলে দিয়েছে সুদের হার 11.5% থেকে 10% হলে 555 টাকার ক্ষতি হয়। তার মানে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে সুদের হারটা যেইটা কমছে সেই সুদের হারের কমার জন্য 555 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো 11.5 - 10, তাহলে 1.5% সুদের হারে 1.5% সুদের হারে মূলধনটা যদি আমরা পি ধরে নিই, পি এর সুদ আই সমান কত হবে, 555 টাকা। 555 টাকা, ঠিক আছে, এক বছরে। তাহলে এবার আমরা আই সমান পিআরটি যদি ইউজ করে দিই, আই সমান PRT/100, এখান থেকে আমরা পেয়ে যাব 500, এখান থেকে আমরা পেয়ে যাব যে 555 সমান পি আর হচ্ছে গুণিত 1.5 গুণিত 1/100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব পি ইজিক্যাল টু 555 গুণিত 100/1.5। দশমিকটা তুললে আমাদের উপরে 10 গুণ করতে হবে। তাহলে এবার 15, এটা হবে 3, এটা হবে 111। 111কে 3 দিয়ে কাটলে আবার 37 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 37,000। তাহলে ব্যক্তির মূলধন কত হবে, তাহলে আসলটা হবে 37,000 টাকা। এটাই আমাদের আনসার। এবার সেকেন্ড কোশ্চেনটাতে কি বলছে, এক ব্যক্তি 10% সরল সুদে 12,000 টাকা 5 বছরের জন্য স্থায়ী আমানত হিসেবে গচ্ছিত রাখেন, কিন্তু তিনি 3 বছর পর সুদসহ সব টাকা তুলে নিতে বাধ্য হন। এই জন্য ব্যাংক তাকে কম হারে সুদ দেয়। যদি তিনি 5 বছরের প্রাপ্য সুদ অপেক্ষা 3,320 টাকা কম পান, তাহলে ব্যাংক তাকে প্রথম 3 বছরে কত শতাংশ সুদ দিয়েছিল। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে প্রথমে 5 বছরের সুদটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটাতে কেস 1 হচ্ছে 5 বছরের সুদ বের করে নিতে হবে। 5 বছরের সুদ, আর এক্ষেত্রে সুদের হার 10%, মূলধন হচ্ছে 12,000 টাকা, আর টাইমটা তো 5 বছর। তাহলে এখান থেকে আমরা সুদটা কত পাবো, সুদটা পেয়ে যাব PRT/100 মানে হচ্ছে 12,000 গুণিত 10 গুণিত 5/100। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব আই সমান 16,000 টাকা। এবার বলে দিয়েছে সে কত টাকা কম পাবে, বলে দিয়েছে 3,320 টাকা সে কম পাবে বলেছে। তাহলে যেহেতু সে 3,320 টাকা কম পাবে, তাহলে 3 বছরের জন্য তার প্রাপ্ত সুদ কত হবে, 3 বছরের জন্য সুদটা কত হবে,
6000 মাইনাস 3320, 6000 মাইনাস 3320 মানে হবে 3 বছরের জন্য 2680 টাকা। তাহলে এবার আমরা আই সমান পিআরটি সূত্র থেকে কি পেয়ে যাব? আই সমান পিআরটি এখানে যদি আমরা ইউজ করে দিই সুদের হারটা বের করার জন্য, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2680 ইজ ইকুয়াল টু পি মানে হচ্ছে আমাদের 12000, তারপরে আরটা আর থাকবে, টি মানে 3, আর এখানে 100 কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো আর সমান 268/36, 268/36। তাহলে এখানে 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 67/9, আর কাটবে না। তাহলে এখানে 7 লং 63 আর 4%। তাহলে 3 বছরের জন্য কত সুদের হার পেয়েছিল? তাহলে ওই ব্যক্তির 3 বছরের জন্য সুদের হার ছিল 7/% 3 বছরের জন্য, 3 বছরের জন্য সুদের হার। এবার বলেছে কোনো ব্যক্তি সরল সুদের 3 বছরের সুদের আসল 944 টাকা হয়, 25% বৃদ্ধি করলে ওই একই সময়ে 980 টাকা হয়। টাকার পরিমাণ ও সুদের হার নির্ণয় করো। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে 3 বছরের সুদের আসল 944 টাকা, 25% সুদের হার বৃদ্ধি করলে হবে 980 টাকা। তাহলে টাকার পরিমাণ ও সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা ধরে নিতে হবে, ধরি সুদের হার আর। তাহলে ফার্স্ট কেসে আই সমান আমরা পেয়ে যাব, যদি মূলধনটা পি ধরে নিই, পি আর 3/100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সুদে আসল পি প্লাস 3PR/100। এখান থেকে আমরা পি কমন নিল 1/3R/100। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সুদের হার 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেকেন্ড কেসে এটা সমান হয়ে যাবে 940। সেকেন্ড কেসে বলেছে সুদের হার 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে সেকেন্ড কেসে সুদের হারটা হবে, সুদের হার আর গুণিত 125/100, তার মানে লিখতে পারবো 1.25R, 1.25R। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আইটা সমান হয়ে যাবে কত? দ্বিতীয় ক্ষেত্রে আই সমান হয়ে যাবে পি আর, আর এর মানটা হচ্ছে 1.25R ইন্টু 3/100। তাহলে এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে আরটা সমান লিখতে পারবো 3.75 PR/100। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে সুদে আসল হবে I2 প্লাস পি, তার মানে পি প্লাস 3.75 PR/100। এখান থেকে পেয়ে যাবো পি ইন্টু 1 প্লাস 3.75R/100। তাহলে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 980, 944, 980। তাহলে এই দুটো আমরা, এটা একটা ইকুয়েশন পেয়েছি, এটা একটা ইকুয়েশন পেয়েছি। এবার দুটো ইকুয়েশনকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 1 নম্বর ইকুয়েশন ভাজিত 2 নম্বর ইকুয়েশন করি, তাহলে আমরা লিখতে পারবো পি ইন্টু 1 প্লাস 3/R100 বাই
পি ইন্টু 1 প্লাস 3.75 আর বাই 100 ইজ ইকাল টু 944 বাই 980। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 প্লাস 3r বাই 100 বাই 1 প্লাস 3.75 আর বাই 100 ইজ ইকাল টু 944 বাই 980। তাহলে আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা আবার লিখতে পারবো 100 প্লাস 3r বাই 100 প্লাস 3.75 আর ইজ ইকাল টু 944 বাই 980। এবার এই গুণ করে দিলে আমরা পেয়ে যাব 98,000 প্লাস 3 গুণিত 980 হবে 2, 27 আর 2 29 আর ইজ ইকাল টু 944 মানে মাইনাস 944 গুণিত 3.75, এটা গুণ করলে আমরা পেয়ে যাব 944 গুণিত 3.75 3540 মাইনাস প্লাস 3540 আর তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3540 আর মাইনাস 2940 আর ইজ ইকাল টু 98,000 মাইনাস 94,400। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 600 আর ইজ ইকাল টু 98,000 মাইনাস 94,400 ইজ ইকাল টু 3600। তার মানে আর ইজ ইকাল টু পেয়ে যাব 3600 বাই 600 ইজ ইকাল টু 6। তাহলে আমরা লিখতে পারবো সুদের হার ইজ ইকাল টু 6%। এবার 1 নম্বর যে ইকুয়েশনটা আছে সেখানে আর এর মান আমরা বসিয়ে দেবো। 1 নম্বর ইকুয়েশনে 1 নম্বর সমীকরণে আর ইজ ইকাল টু 6 বসিয়ে পাই পি ইন্টু 1 প্লাস 318 বাই 100 ইজ ইকাল টু 944। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি ইজ ইকাল টু পি ইন্টু 118 বাই 100 ইজ ইকাল টু 944 ইন্টু পি ইজ ইকাল টু 944 ইন্টু 100 বাই 118। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, এটা কাটাকাটি হয়ে 8 আসবে, তাহলে 800। তাহলে আসলটা হবে আসল ইজ ইকাল টু 800 টাকা। এবার 4-এর কোশ্চেনটা আমি বলে দিচ্ছি কি করতে হবে, এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। বলেছে একটি সমবায় ব্যাংক বাড়ি তৈরির জন্য এই শর্তে ঋণ দেয় যে সুদ সহ ঋণের টাকা 3 বছর বা তার মধ্যে ফেরত দিলে সুদের হার হবে 6%, অন্যথায় পুরো সময়ের জন্য 7.5% হারে সরল সুদ দিতে হবে। কৌশিকবাবু ও সৌরভবাবু একই দিনে একই পরিমাণ টাকা ঋণ নেন। সৌরভবাবু ঠিক 3 বছরের মাথায় সুদ সহ ঋণ পরিশোধ করেন এবং কৌশিকবাবু 5 বছরের শেষে তা পরিশোধ করেন। তিনি সৌরভবাবুর থেকে সুদ বাবদ 24,375 টাকা বেশি দেন। তাহলে প্রত্যেকে কত টাকা ঋণ নিয়েছিলেন? তাহলে প্রথম ক্ষেত্রে মানে এখানে কি করতে হবে, সৌরভবাবুর ক্ষেত্রে যেহেতু সৌরভবাবু 3 বছরের মধ্যে সুদটা মিটিয়ে দিচ্ছে, সেজন্য সৌরভবাবুর ক্ষেত্রে সুদের হার হবে 6%। তাহলে প্রথমে 6% হারে 3 বছরের জন্য বের করে নেব, যেটা ঋণ নিয়েছিল সেটাকে পি ধরে নিই, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব
18p/100, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 5 বছর বলেছে, তার মানে 5 বছর পরে দিয়েছে, তার মানে 7.5% হারে ওটা আমরা ধরতে হবে। সুদের হারটা 7.5% হচ্ছে, 5 বছর ধরতে হবে। তাহলে ওক্ষেত্রেও যেহেতু মূলধনটা সমান নিয়েছে, ওক্ষেত্রেও আমাদের আনসার চলে আসবে আই সমান হয়ে যাবে তোমার পি ইন্টু 7.5 ইন্টু 5/100, তার মানে হয়ে যাবে 37.5 বাই 37.5 এবার 37.5 p/100 মাইনাস 18/100 ইজিক্যাল টু হয়ে যাবে যে বেশি টাকাটা সুদ দিয়েছে 24,375 টাকা। ওখান থেকে ক্যালকুলেশন করে নিলে আমরা আসলটা পেয়ে যাব, এখানে ঋণের পরিমাণটা তাহলে আমাদের বেরিয়ে যাবে। এটা করে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে সৌরভ বাবুর ক্ষেত্রে টি ইজিক্যাল টু 3 বছর আর ইজিক্যাল টু 6%। তাহলে আই ইজিক্যাল টু হবে পি গুণিত 3 গুণিত 6/100, তার মানে 18p/100। তারপরে কৌশিক বাবুর ক্ষেত্রে হবে টি ইজিক্যাল টু 5 বছর আর ইজিক্যাল টু 7.5%। তাহলে এক্ষেত্রে আই হবে পি গুণিত 7.5 গুণিত 5/100, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো আই ইজিক্যাল টু 37.5p/100। এবার তাহলে 37.5p/100 মাইনাস 18p/100 ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 24,375, তাই তো? কি দিয়েছিল কোশ্চেনে? দিয়েছিল 24,375। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 24,375। তাহলে এখান থেকে দুটো বিয়োগ করলে 37.5 মাইনাস 18 করলে আমরা পেয়ে যাবো 19.5p/100 ইজিক্যাল টু 24, এটা। তাহলে পি ইজিক্যাল টু পেয়ে যাবো 24,375 গুণিত 100/19.5। এখানে 10 গুণ করে দিয়ে দশমিকটা তুলে নিতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে হবে 39, আর এখানে 5 দিয়ে কাটলে হবে না, 10টা কাটবো না, 10টা কাটলে এখানে 5 দিয়ে কাটলে হবে 5 4 20, 5 8 40, 37 5 7 35, 25 5। এবার 39কে 4875 দিয়ে 39কে ভাগ করলে আমরা পেয়ে যাব, তাহলে 4875 ভাজিত 39 দেখে যাবে 125। তাহলে এটা আমরা কাটলে পাবো 125। তাহলে এখানে 125 125 তিনটে শূন্য। তাহলে কত টাকা ঋণ নিয়েছিল? 1,25,000 টাকা ঋণ নিয়েছিল। 1,25,000 টাকা ঋণ নিয়েছিল। এবার এখানে এই কোশ্চেনগুলো বলেছে নির্দিষ্ট সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, কত বছরে ওই মূলধন একই সুদের হারে 4 গুণ হয়? 20 বছরে 3 গুণ হয় বলে দিয়েছে কোনো মূলধন, তার মানে প্রথমে একটা দাগ টেনে নিই, সুবিধা হবে। তাহলে প্রথম কেসের ক্ষেত্রে ফার্স্ট কেস এখানে T1 ইজিক্যাল টু 20 বছর, সুদে আসলে হচ্ছে 3 গুণ, মানে যদি মূলধনটা পি ধরে নিই 20, T1 হচ্ছে 20 বছর, আসলটা যদি পি ধরে নিই, তাহলে মোট মূলধনটা কত হবে? 3p। মোট
মূলধনটা হবে 3p। তাহলে এখান থেকে আমরা সুদ পেয়ে যাব, সুদ এখান থেকে সুদ পেয়ে যাব 3p মাইনাস p ইজ ইকুয়াল টু 2p। তাহলে আমরা এখান থেকে সুদের হারটা বের করে নিতে পারবো। তা আমরা কি জানি? আমরা জানি I সমান PRT বাই 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2p ইজ ইকুয়াল টু p গুণিত r গুণিত 20 বাই 100। pp কেটে যাবে, 5 হবে। তাহলে এখান থেকে আমরা r পেয়ে যাব, 10। এবার সেকেন্ড কেসের ক্ষেত্রে বলেছে, ওই একই সুদের হারে 4 গুণ কবে হবে। তার মানে সেকেন্ড কেসের ক্ষেত্রে সুদটা হবে 4p মাইনাস p ইজ ইকুয়াল টু 3p। তাহলে আমাদের বের করতে হবে টাইম। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? আমরা এখানে লিখতে পারবো I সমান PRT বাই 100 থেকে আমরা লিখতে পারবো 3p ইজ ইকুয়াল টু p গুণিত 5, 3p গুণিত 10 গুণিত t বাই 100। pp কেটে যাবে, 10-এর একটা শূন্য কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো t ইজ ইকুয়াল টু 30। তার মানে কত বছর লাগবে? টোটাল হচ্ছে 30 বছর সময় লাগবে। এবার দ্বিতীয় কোশ্চেনটা বলেছে 6 বছরের দ্বিগুণ হবে এই শর্তে এক ব্যক্তি 3000 টাকা স্থায়ী আমানত রাখেন। স্থায়ী আমানতের সুদের হার কত? বিশেষ প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগে তিনি সব টাকা তুলে নিতে বাধ্য হন এবং এর জন্য সুদের হার 5% কমে যায়। ওই ব্যক্তি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবে? তাহলে ফার্স্ট কেসে বলেছে 6 বছরের দ্বিগুণ হবে। তাহলে 6 বছরের দ্বিগুণ হবে মানে আমাদের এখানে সময় বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, সুদে আসল বলে দিয়েছে, তার মানে সুদও বলে দিয়েছে। এখান থেকে আমাদের সুদের হারটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় কোশ্চেনটায় ফার্স্ট কেসে বলে দিয়েছে p ইজ ইকুয়াল টু 6000 টাকা, t ইজ ইকুয়াল টু 6 বছর, i ইজ ইকুয়াল টু হবে 6000 গুণিত 2 মাইনাস 6000, তার মানে 3000 বলছে না। তাহলে ফার্স্ট কেসে p ইজ ইকুয়াল টু 3000 টাকা, t ইজ ইকুয়াল টু 6 বছর, i ইজ ইকুয়াল টু হবে, যেহেতু দ্বিগুণ বলেছে, 2 গুণিত 3000 মাইনাস 3000 সমান হচ্ছে 3000 টাকা। তাহলে এখান থেকে আমরা কি জানি? আমরা জানি p সমান I সমান PRT বাই 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3000 ইজ ইকুয়াল টু 3000 ইন্টু r ইন্টু 6 বাই 100। তাহলে 3000 কেটে যাবে, r ইজ ইকুয়াল টু 100 বাই 6%। তাহলে সুদের হার হচ্ছে 100 বাই 6%। তারপরে বলেছে কোশ্চেনে কি বলেছে? যে বিশেষ প্রয়োজনে সব টাকা তুলে নিতে বাধ্য হন, এর জন্য ব্যাংক তাকে 5% সুদের হার কম দেয় 2 বছর আগে, মানে 4 বছর। সেকেন্ড কেসে টিটা বলেছে 6 মাইনাস 2 সমান 4 বছর, সুদের হার 5% কম হয়ে যাবে। তার আর সমান হয়ে যাবে 100 মাইনাস 6 বাই 5, তার মানে 70 বাই 6। আর আসলটা তো 3000 আছেই। তাহলে সুদটা কত হবে? সুদ সমান হয়ে যাবে PRT বাই 100। তাহলে এখান থেকে হবে আমাদের p হচ্ছে 3000 গুণিত r মানে হচ্ছে 70 গুণিত t মানে হচ্ছে 4 বাই 100 গুণিত 6 কাটলে এখানে আমরা পেয়ে যাব 500, 100 কেটে গেল 5। তাহলে আমাদের হবে 5 4 20, 20 আর 70 1400। তাহলে টোটাল
তাহলে সুদে আসলে হবে 3000 প্লাস 1444। তাহলে তিনি কত টাকা ফেরত পাবেন, ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন? তাহলে তিনি ফেরত পাবেন হচ্ছে 4400 টাকা ফেরত পাবেন। এবার বলেছে এক ব্যক্তি মোট 3700 টাকা 3টি আলাদা আলাদা ব্যাংকে এমনভাবে জমা রাখেন যে প্রতি ব্যাংক থেকে বছরের শেষে সমপরিমাণ অর্থ সুদ হিসেবে পান। ব্যাংক তিনটির বার্ষিক সুদের হার 4%, 5% ও 6% হলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 3700 টাকা এমনভাবে 3টা আলাদা আলাদা ব্যাংকে জমা রাখেন যে প্রতি ব্যাংক থেকে বছরের শেষে সমপরিমাণ সুদ হিসেবে পাবেন। তাহলে আমরা ধরে নেব 3টে ব্যাংকে এক্স, ওয়াই আর জেড হিসেবে টাকা রাখে। তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে, এটা আমি আউটলাইন দিয়ে একটা নর্মালভাবে বলে দিচ্ছি। প্রথমটার ক্ষেত্রে হবে এক্স গুণিত 4 গুণিত 1/100, তার মানে 4x বাই 100। দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 5y/100, আর তৃতীয়টার ক্ষেত্রে হবে 6y/100। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই এর সম্পর্কগুলো পেয়ে যাব। এ দুটো সমান করলে 4x/100 ইজ ইকুয়াল টু 5y/100 যদি সমান করি, তাহলে আমরা x ইজ ইকুয়াল টু 5/4y, তার মানে বলতে পারবো 1.25y x ইজ ইকুয়াল টু। আবার একইভাবে তিনটা আমরা এভাবে পেয়ে যাবো। এখান থেকে আমরা সম্পর্কটা বের করবো, প্রথমে এক্স এর সঙ্গে জেড এর, তারপরে ওয়াই এর সঙ্গে জেড এর সম্পর্ক বের করবো। তাহলে এক্স এর সঙ্গে জেড এর সম্পর্ক বের করলে তাহলে আমাদের 4x/100 ইজ ইকুয়াল টু 6z/100। এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স ইজ ইকুয়াল টু 6/4z, তার মানে 1.5z। আর ওয়াই এর ক্ষেত্রে পেয়ে যাবো একইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু 6/5z, তার মানে 1.2z। তাহলে যেহেতু আমরা 3টে ব্যাংকে এক্স, ওয়াই, জেড পরিমাণ টাকা রেখেছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আমাদের কত আসবে? 37,000। তাহলে এখান থেকে আমরা যদি যোগ করে নিই 1 প্লাস 1.5 প্লাস 1.5 প্লাস 1.2 প্লাস 1 জেড ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 37,000। এখানে 3.7 জেড ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 37,000। তাহলে জেড ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 10,000। জেড ইজ ইকুয়াল টু 10,000 পেয়ে গেলে ওখান থেকে এক্স ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 15,000 আর ওয়াই ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 12,000। এইভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে এক্স ওয়াই জেড ধরে নেবে, এক্স ওয়াই জেড ধরে নেওয়ার পর সুদটা বের করে নেবে, তিনটে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সুদটা বের করে নেবে পার্সেন্টেজ অনুযায়ী। তারপরে এক্স এর সঙ্গে জেড, ওয়াই এর সঙ্গে জেড এর সম্পর্ক বের করে নেবে। এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 37,000 হবে। ওখানে এক্স এর মান জেড এর আকারে, ওয়াই এর মান জেড এর আকারে বস করিয়ে দেবে। সেখান থেকে 3.7 জেড ইজ ইকুয়াল টু 37,000 চলে আসবে। সেখান থেকে আমরা জেড ইজ ইকুয়াল টু 10,000 পেয়ে যাবো। জেড ইজ ইকুয়াল টু 10,000 পেয়ে গেলে ওখান থেকে এক্স পেয়ে যাবো 1.5 জেড, তার মানে 15,000। আর ওয়াই ইজ ইকুয়াল টু 1.2 জেড, তার মানে পেয়ে যাবো 12,000। তার মানে ওই ব্যক্তি প্রত্যেকটা ব্যাংকে কত কত করে 15, 12, 10,000 করে টাকা জমা রেখেছিল। আর বাকি অঙ্কগুলো একইভাবে হয়ে যাবে। আজকের মতো এখানে মোটামুটি কমপ্লিট। নেক্সট ডে যে অঙ্কগুলো আছে, নেক্সট ডে যেমন একাধিক খাত ও ব্যক্তির মধ্যে বিনিয়োগ সম্মিলিত, এইগুলো করে নেক্সট ডে কিছু অঙ্ক আছে, তাহলেই শেষ হয়ে যাবে। আজ এখানে মোটামুটি কমপ্লিট। থ্যাংক ইউ।